নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার আমি গল্প শোনাতে এসে গেছি। আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাবো, নাম দাঁত। লেখক নুট হ্যানসন। ছোটবেলায় আমি যে এলাকায় ছিলাম সে এলাকার গির্জাটা ছিল একটা পাহাড়ের উপর। মূল গির্জার চারপাশে পাঁচিলের মধ্যে ছিল অনেকটা খোলা জায়গা। কোনো পাহারাদার ছিল না সেখানে, তাই যখন খুশি সেখানে যেতে পারতাম। গির্জায় নয়, যেতাম আমি সেই খোলা জায়গাটায়, যেখানে ছিল অনেকগুলো কবর, আর কবরগুলোই ছিল আমার মূল আকর্ষণ। প্রতিটি কবর ছিল আমার চেনা। গির্জা এলাকার একদিকে ছিল এক সমাধি কক্ষ, সেখানে ছোট বড় নানা আকারের হাড় ছড়ানো ছিটানো থাকত। সেই সমাধি কক্ষেও আমি একা একা অনেকটা সময় কাটাতাম, আর হাড়গুলো নাড়াচাড়া করতাম। একদিন সেই সমাধি কক্ষে একটি বিচিত্র দাঁত খুঁজে পেলাম। কিছু না ভেবেই ওটি আমি আমার পকেটে রাখলাম। ভেবেছিলাম দাঁতটিতে কোনো নকশা করব। অদ্ভুত জিনিস জোগাড় করার শখ আছে আবার, আর সেটা যদি মৃত মানুষের কোনো অঙ্গের মধ্যে পড়ে তাহলে তো কথাই নেই। তখন শরৎকাল। দাঁত নিয়ে বাড়ি ফিরলাম। পড়ার ঘরে না গিয়ে আগে গেলাম রান্নাঘরে। বাতিটা জ্বালালাম না, বাতি জ্বালালেই পোকার উৎপাত হবে বলে স্টোভটা জ্বালালাম। তাতে রান্নাঘরের অন্ধকার বাড়ল বই কমল না। স্টোভের পাশে দাঁড়িয়ে একটা রেত দিয়ে দাঁতটা ঘষতে লাগলাম, কিন্তু একটু পরেই বুঝতে পারলাম এই স্বল্প আলোতে কাজ করা সম্ভব না। বড় চুলাটাও জ্বালাতে হবে। রান্নাঘরের যেখানে কাঠ থাকে সেখানে গিয়ে এক টুকরো কাঠও দেখতে পেলাম না। রান্নাঘরের পাশেই ছাউনি, শুকনো কাঠ ছাউনিতেই থাকে। ছাউনির ভিতর ঢুকলাম। কি ঘুটঘুটে অন্ধকার! অন্যান্য দিন তো বাতি থাকে, আজ নেই কেন? অন্ধকারের মধ্যে এগোলাম। হঠাৎ এক ঝলক তীব্র আলো আমার চোখ একেবারে ধাঁধিয়ে দিল। ভয় চিৎকার করে উঠলাম, কে কে ওখানে? কোনো জবাব এলো না। মনে মনে ভাবলাম, আমি হয়তো ভুল দেখেছি। সবটাই মনের ভুল। এই অন্ধকার ছাউনিতে আমি ছাড়া আর কেউ নেই। অন্ধকারে হাঁটতে হাঁটতে কাঠের স্তূপের কাছে গেলাম। একটা কাঠ হাতে নিতেই কে যেন আমার মাথায় আঘাত করলো। যা দিয়ে আঘাত করলো তা বরফের মতো ঠান্ডা। মাথায় হাত দিলাম। এটাও কি মনের ভুল? আবার হাত দিলাম। না, নেই, ঠান্ডা জিনিসটা এখন আর নেই। তবে কি সিলিং থেকে আমার মাথায় কিছু পড়েছিল? কিন্তু সেই কিছু একটা কি? এই প্রশ্নের কোনো সদুত্তর আমি পেলাম না। কাঠ নিয়ে রান্নাঘরে এলাম। বড় চুলাটা জ্বালালাম। পকেট থেকে দাঁতটা বের করে হাতে রেত তুলে নিলাম। এইবার বেশ আলো হয়েছে, আরাম করে দাঁতটাকে ঘষা যাবে। দাঁতের উপর রেতটা ধরলাম। টুকটুক চমকে পিছনে তাকালাম। জানলায় একখানা বিভৎস মুখ। এ পাড়ার সবাইকে তো আমি চিনি। এ তাহলে কি? মুখে লাল দাড়ি, গলায় লাল মাফলার জড়ানো, মাথার টুপিটাও লাল। এমন বিভৎস চেহারা আমি আগে কখনো দেখিনি। আমার দিকে স্থির তাকিয়ে লোকটা নিঃশব্দে হাসতে লাগলো। উফ, কি ভয়ঙ্কর সেই হাসি! দারুণ আতঙ্কে আমি থরথর করে কাঁপতে লাগলাম। আমার হাত থেকে দাঁতটা টুক করে মেঝেতে পড়ে গেল। মানুষটাও তখন ধীরে ধীরে জানলা থেকে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হওয়ার আগে লোকটার উপরের পাটির দাঁতগুলোর দিকে চোখ পড়ল। দেখলাম ঠিক মাঝখানে দাঁত নেই একটা। আমার শরীর কেমন যেন অবশ হয়ে যাচ্ছিল। আর সামলাতে পারলাম না নিজেকে। রান্নাঘরের মেঝেতে ধপ করে বসে পড়লাম। অনেকক্ষণ ধরে আবোল তাবোল চিন্তা করলাম। হঠাৎ মনে হলো, গির্জার যে জায়গাটায় দাঁতটা কুড়িয়ে পেয়েছি সেখানে ওটা রেখে আসা উচিত। দাঁতটার জন্যই যত গন্ডগোল হচ্ছে। কিন্তু
এই রাতের বেলা একা একা গির্জায় ফিরে যাওয়ার সাহস হলো না। এদিকে রান্নাঘরের আলো আধারি রহস্যময় পরিবেশে আমি একা। কেউ এলো না আমাকে উদ্ধার করতে। আসবেই বা কি করে? সবাই তো জানে আমি আমার পড়ার ঘরে পড়ছি। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আমি উঠে দাঁড়ালাম। রান্নাঘরের পিছনের দরজা খুলে বাইরে এলাম। দেখলাম যেখানে বাসন মাজা হয় সেখানে, ঠিক সেইখানে দাঁড়িয়েওয়ালা সেই লোকটা দাঁড়িয়ে ফোকলা দাঁতে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। উফ, কি বিভৎস হাসি! লোকটাকে দেখে আর কোনো দিকে না তাকিয়ে দৌড় দিলাম গির্জার দিকে। গির্জার কাছে এসে আমার হুঁশ হলো। আমি কি করলাম? এখন তো পিছিয়েও যাওয়া যাবে না। আমি ভিতরে ঢুকলাম। কবরস্থানের কাছে যেতেই দেখলাম লাল দাড়িওয়ালা লোকটা একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মাথার টুপিটা খুলে হাতে নিয়ে মাথাটা একটু নোয়ালো, যেন সমাধি ভূমিতে আমাকে সাদর অভ্যর্থনা জানালো। লোকটাকে দেখে এবার আমার স্থির বিশ্বাস জন্মালো লোকটা জীবিত কেউ না, পেট ধরনের কিছু, যার আত্মার মুক্তি হয়নি। ওর আত্মার মুক্তির জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম। আমার প্রার্থনার পরও লোকটা নাকি পেটটা আমার দিকে তাকিয়ে সেই নিঃশব্দ বিভৎস হাসিটা হাসতে লাগলো। আবার একটা প্রচণ্ড ভয়ের ঢেউ আমাকে ধাক্কা দিল। আমি আমি কাঁপা কাঁপা হাতে পকেট থেকে দাঁতটা বের করে লোকটার দিকে ছুঁড়ে মেরেই দৌড় দিলাম। অন্ধকারের মধ্যেই হাঁপাতে হাঁপাতে আমি বাড়ি ফিরলাম। সদর দরজার দমাদ্দম ঘুষি মারতে লাগলাম। শব্দ শুনে বাড়ির সবাই ছুটে এলো। পরে ওদের কাছে শুনেছিলাম আমার চেহারা নাকি একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমাকে প্রায় চেনাই যাচ্ছিল না। সেদিনের পর ওই পেটমূর্তির সঙ্গে আমার আরও অনেকবার দেখা হয়েছে। আমার জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলেছিল পেটটা। মাঝে মাঝে মনে হতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। অপঘাতে মরলে আমিও যে পেট হয়ে যাব, তখন পেট হয়ে পেটের মোকাবিলা করতে পারবো। পেটমূর্তিটা যতবারই এসেছে ততবারই সে আমার দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসত। আর প্রতিবার হাসির সময় ওর ওই দাঁতের ফাঁকটা আরো বিকটভাবে প্রকাশ পেত। পেটটা শেষবার এসেছিল 3 বছর আগে। এখন আমি বড় হয়েছি, চাকরি করছি। এক বিকেলে বাইরে বেড়াতে যাব, তাই জুতাটা কালি করার জন্য একটা চাকরকে ডাকলাম। আমার ডাক সম্ভবত সে শুনতে পায়নি, তাই দরজা খুললাম চাকরটিকে ডাকার জন্য। দরজা খুলতেই দেখলাম পেটটা আবার দাঁড়িয়ে আছে। সেদিন আর ওকে ভয় পেলাম না, বরং খুব বিরক্ত হলাম ওকে দেখে। একটু ভৎসনা সুরেই বললাম, তুমি আবার আমাকে বিরক্ত করতে এসেছো? তুমি কি কিছুতেই ছাড়বে না আমাকে? কিছুক্ষণ চুপ করে রইল পেটটা। তারপর বিরাট হাঁ করে নিঃশব্দে হাসতে লাগলো। তখনই দেখতে পেলাম তার উপরের দাঁতগুলোর মধ্যে কোনো ফাঁক নেই। পেটটা ফিরে পেয়েছে তার উপরের পাটির হারানোর দাঁত। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।